সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের করে দেখাবো ঈদ স্পেশাল বিফ রেজালা অথবা গরুর মাংসের রেজালা। এটা সবাই খেতে পছন্দ করি, আমরা ছোট বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করি। আর আজকে আমি এই রেজালাটা বিয়েবাড়ির স্টাইলে করে দেখাবো, একদম বিয়েবাড়ির স্বাদে এরকম লাগবে খেতে। আর এই বিফ রেজালাটা কিন্তু আপনারা ঈদে এভাবে ট্রাই করতে পারেন, ঈদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে। এই রেসিপিটি আপনারা যদি চান তো এভাবে এই রেজালাটা তৈরি করতে পারেন। তো দেখুন, আমি কিন্তু রেজালাটা তৈরি করার জন্য এখানে একটু তেল বেশি বেশি নিতে হবে। তেল নিয়ে আমি তেলটা গরম করতে দিয়ে এখানে 3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি। এখানে 3-4টা দারচিনি দিয়ে দিয়েছি, 4-5টা এলাচ আর 4-5টা লং দিয়ে আমি তেলের পরে কিছু সময় একটু ভেজে নেব। তো এখানে 1 কাপ উঁচু উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা খুব বেশিও হবে না, আবার খুব কমও হবে না। মাংসের পরিমাণটা বুঝে আপনারা পেঁয়াজটা অ্যাড করবেন। তো আমি এখানে 1.5 কেজি মাংস আজকে রান্না করব। তো এখানে আমি উঁচু উঁচু 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করা যাবে না, এটা কিন্তু যে ব্রেস্তা টাইপের করে নিতে হবে, এতটা ভাজতে হবে না। কিছুটা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দেখুন 2 চা চামচ আমি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিব। তো এই মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি কিন্তু এখানে ঝাল কম দেখে, এই মরিচটাই কিন্তু ঝাল কম আছে, যার জন্য আমি এখানে 2 চা চামচ ঝালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা আমি এভাবে একটু দিয়ে নেড়ে চেড়ে এখানে এখন কিন্তু আমি মশলা অ্যাড করব। তো বন্ধুরা, এখানে আমি দেখুন 3 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা নিয়েছি। আদা রসুন সমান সমান করেই কিন্তু আমি নিয়েছি, আদা রসুন বাটাই কিন্তু আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে নিয়েছি। তো আমি এখানে মাংস পরিমাণটা বলে দিয়েছি, আমি 1.5 কেজি মাংস রান্না করব, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাটা অ্যাড করছি। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। তো আমি এখানে 2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো দিয়ে মশলাটা শুধু নেড়ে চেড়ে এভাবে নিতে হবে বন্ধুরা, বলার কিছুই নাই। এভাবে মশলাটা একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি এখানে মাংস দিয়ে দিব। তো মাংসটা আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মাংসটাকে কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি মাংসটাকে দিয়ে একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব মাংসটা। তো মাংসটা কিন্তু এভাবেই রান্না করতে হবে। আর আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিব না, মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে দেখুন চর্বি মাংস সব কিছু সহই কিন্তু এখানে নিয়েছি, খুব চর্বি নেইনি, কিন্তু একটু চর্বিওয়ালা মাংস নিয়েছি যাতে রেজালাটা কিন্তু খেতে ভালো লাগে। আর রেজালাটা এমনি কিন্তু একটু তেল তেলে মাংস দিয়ে রান্না করলে কিন্তু রেজালাটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু আমি মাংসটাকে একটু এভাবে নেড়ে চেড়ে এখন এখানে কিছু সময় পরে একটু নেড়ে চেড়ে যখন বলকটা উঠে যাবে ভালো করে, তখন এখানে আমি একটু টক দই দিব। তো আমি এখানে 1/2 কাপ টক দই দিয়ে দিব। তো বন্ধুরা, টক দই যদি বাসায় না থাকে তা আপনারা ঠান্ডা যে দুধ, আপনারা একটু পাউডারের দুধ গুলিয়ে সেটার সঙ্গে একটু ভিনেগার মিশিয়ে আপনারা টক দই বানিয়ে নিতে পারেন। ভিনেগার দিয়ে কিছু সময় রেখে দিবেন দুধের ভিতরে, দেখবেন যে টক দই হয়ে গিয়েছে। আর ভিনেগার যদি একান্ত না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিয়ে টক দই তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখুন আমি 3 টেবিল চামচ কাঠবাদাম বাটা নিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এই বাদাম বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই রেজালা রান্না করতে গেলে কিন্তু এই কাঠবাদামটা অবশ্যই দিতে হবে। তো এখন দিয়ে কিন্তু আমি একটু খুব ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে মাংসটা মিশিয়ে নেব। তো তার আগে দেখুন এখানে আমি কিছু আলু বোখারা আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো দিয়ে কিন্তু মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন মাংস থেকে কিন্তু আস্তে আস্তে পানি বের হওয়া শুরু হয়েছে। তো এই অবস্থায় দেখুন আমি এখন এখানে একটি বড় কালো এলাচ নিয়েছি। তো আমি কিন্তু এলাচটাকে এভাবে ফাটিয়ে শুধু ভিতরে যে দানাটা আছে, এলাচের যে দানাটা আছে সেই দানাগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিব। আর দিব এখানে 2 টেবিল চামচ এখানে আমি টমেটো সস নিয়েছি, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সসটা দিয়ে এখন মাংসের ভিতরে আমি এখন একটু কেওড়ার জল দিব।
তো কেওড়ার জলটা দিলে কিন্তু আপনার বিয়েবাড়ির স্বাদটা পাবেন, বিয়েবাড়ির যে ফ্লেভারটা আসে এই রেজালাতে সেই ঠিক একই রকম ফ্লেভার পাবেন, স্বাদ পাবেন এই কেওড়ার জলটা দেওয়াতে। তো এখন এখানে এই কেওড়ার জলের যে মুখটা আছে এই মুখের এক মুখটি কিন্তু আমি এখানে কেওড়ার জলটা দিয়ে দিব। আর এই কেওড়ার জলটার জন্যই কিন্তু আমি বলেছি ফ্লেভারটা একদম বিয়েবাড়ির মতন পাবেন। তো এখন কিন্তু মাংসটাকে আমি খুব ভালো করে এভাবে ভালো করে নেড়ে চেড়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখুন এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, একবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা আপনারা কিন্তু অবশ্যই একটু চেখে দেখবেন লবণটা ঠিকঠাক আছে কি না। তো লবণটা দিয়ে কিন্তু আমি একটু বলক হওয়ার পরে কিন্তু লবণটা দেখে নিই, দেখে নেওয়ার পরে দেখুন আমি কিন্তু মাংসটা এইভাবে জাল করে নিব। এইভাবে মাংসটা কিন্তু জাল করতে করতে দেখুন কতটা পানি বের হয়ে আসছে। আর ঠিক এভাবেই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কিন্তু আমি মাংসটা রান্না করছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি 50 মিনিট ধরে কিন্তু এই মাংসটা এভাবে রান্না করে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে একদম এভাবে দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এখন কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো মোটামুটি এখানে প্রায় 50 থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে আপনার এই মাংসটা রান্না করতে গেলে। তো আমি এখন কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে এখন এখানে দেখুন 1 কাপ দুধ দিয়ে দিব। তো আপনারা তরল দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এখানে তরল দুধ দেইনি, তরল দুধ দিলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়। তো অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি একটু গরম পানির সঙ্গে আমি এখানে পাউডার মিল্কটা গলিয়ে নিয়েছি, সেটাই কিন্তু আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখুন দেওয়ার পরে মাংসের ভিতরে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিব। আর কাঁচামরিচগুলো কিন্তু এভাবে কাঁচামরিচের আগাটা কিন্তু আমি এভাবে কেটে কেটে দিয়েছি যাতে কাঁচামরিচ থেকে কিন্তু ঝালটা বের হবে না, কিন্তু কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু মাংসের সঙ্গে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে আর মাংসটা খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে আমি কিন্তু এখন দিয়ে মাংসটা আরেকটু কিছু সময় দমে রেখে দেব যাতে ঝোলটা আরেকটু কমে আসা পর্যন্ত। ঝোলটা কিন্তু কমে তেলটা কিন্তু আরোটা ফুটে উঠবে। আমি এখন অল্প আছে মাংসটা এভাবে দম দিয়ে রেখে দেব। তো দেখুন আমি আরও 10 মিনিট পরে এখন মাংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর হয়েছে। তো মাংসটা কিন্তু এরকমই হবে, উপরে যখন তেলটা ভেসে উঠবে। আর গ্রেভিটা কিন্তু এরকম হবে, খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না, ঠিক যতটুকু আমি গ্রেভিটা রেখেছি ঠিক এরকমই হবে। আর এরকম হলে কিন্তু মাংসটা হয়ে যাবে। আর দেখুন খেতে এতটাই মজা লাগবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার কিন্তু রেজালাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো তার আগে কিন্তু সবশেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে ঠিকঠাক ফ্লেভার পাবেন না, স্বাদ পাবেন না। তো এখন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মাংসটাকে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন রেজালাটা কত সুন্দর হয়েছে, দেখলে কিন্তু পরানটা এমনি ভরে যাচ্ছে। আর রেজালাটা কিন্তু ঠিক এরকম হবে, এর যে গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য, এর থেকে কিন্তু গ্রেভি শুকায় ফেললে কিন্তু ভালো লাগে না। আর এই ঈদে আপনি এভাবে রান্না করে প্রিয়জনদের খাওয়াবেন, তো দেখবেন খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এতটাই টেস্টি এই রেজালাটা। আমরা তো ঈদে সবসময় নর্মাল মাংস রান্না করে খাই, তো একটু ডিফারেন্টভাবে রান্না করে এভাবে খেয়ে দেখবেন, এতটাই মজা লাগবে। পোলাও দিয়ে খান বা বিরিয়ানি দিয়ে খান, যা দিয়ে খান না কেন, পোলাও বিরিয়ানি সবটার সঙ্গে কিন্তু এটা পারফেক্ট, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা যারা আমার ফেসবুকটি এখনও ফলো করেননি তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।